খবর শুনছেন বিশ্ব সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুভেন্দুর আত্মসহায়ক চন্দ্রনাথের হত্যার পেছনে কার হাত, চমকে দেওয়া দাবি করলেন হেভিওয়েট বিজেপি নেতা। বাজেয়াপ্ত হয়েছে 4 চাকার গাড়ি, মধ্যমগ্রামের হাসপাতাল থেকে বেরিয়ে জানালেন ডিজি সিদ্ধনাথ গুপ্ত। আজকেই পার্টি থেকে বার করে দেব, বারাসাতে হাসপাতাল থেকেই বড় হুঁশিয়ারি শ্রমিকের। হার মানছেন না, ভোটের ফল নিয়ে এবার বড় লড়াইয়ের প্রস্তুতি মমতার। পদত্যাগ না করায় অভিনন্দন, সাহসী হয়ে স্বাধীনতা ঘোষণা করুন। 17 কোটি মুসলিম আপনার পাশে, মমতা হারতেই ওপার বাংলা থেকে উস্কানি, তোলপাড় রাজ্য রাজনীতি। বিজেপির জয় নিয়ে বড় প্রশ্ন, 2026-এর ফল কি তবে বদলে যাবে? সুপ্রিম কোর্টে মমতার মাস্টার স্ট্রোক নিয়ে তুঙ্গে জল্পনা। সরকারি কর্মচারীদের আচ্ছে দিন, কেন্দ্রীয় হারে ডিএ না পে কমিশন, কোনটা আগে আসছে? মমতার বিদায়, বাংলায় গেরুয়া দাপট, ভারত বাংলাদেশ সম্পর্কের সমীকরণ কি এবার আমূল বদলে যাবে? নতুন সরকার তৈরি হলে চন্দ্রনাথ রথকে হত্যায় জড়িতদের একজনকেও ছাড়া হবে না, বললেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ। গদি আঁকড়ে মমতা, রাজ্যপাল ভেঙে দিলেন বিধানসভা। উত্তপ্ত ক্যানিং, আক্রান্ত সাব ইন্সপেক্টর, ভাঙচুর পুলিশের গাড়ি, গ্রেপ্তার 36। বিজেপির বঙ্গ জয়ের পর শুক্রবার প্রথম রাজ্য সফরে অমিত শাহ, ঠাসা কর্মসূচি রাজ্যে। মাফিয়াগিরি ছাড়া কিছু হয়নি, মমতা অভিষেকের পাশে দাঁড়িয়ে বাংলার ভোট নিয়ে বিজেপিকে তোপ অখিলেশের। সিঙ্গুর মামলায় বড় মোড়, টাটার 765 কোটির ক্ষতিপূরণে স্থগিতাদেশ হাইকোর্টের, বিপাকে ন্যানো বিতর্ক। এটা জনরোষ নয়, অভপতা, বিমানে ঘিরে ধরে চোর স্লোগান মহুয়াকে সরব সাংসদ। সরকার গড়েই হবে বড় অ্যাকশন, মধ্যমগ্রামে কাণ্ডে হুঁশিয়ারি বিজেপি নেতৃত্বের। মে থেকেই মিলবে ফর্ম, কোথায় পাবেন, কবে থেকে অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা? সুপ্রিম কোর্টে মমতা চন্দ্রিমা, শপথের দিনেই কি বড় কোনো চমক দিতে চলেছেন তৃণমূল নেত্রী? 17 কোটি মুসলিম আপনার পাশে, মমতা হারতেই ওপার বাংলা থেকে উস্কানি, তোলপাড় রাজ্য রাজনীতি। চন্দ্রনাথের খুনের রাতেই পানিহাটিতে বোমাবাজি, বসিরহাটে বিজেপি কর্মীকে গুলি। সিটে চাপ চাপ রক্ত, তখনও বুক ধুক ধুক করছিল। কাছে যেতেই বললেন চন্দ্রনাথকে শেষ জীবিত অবস্থায় দেখেছিলেন। কি বলছিলেন তিনি? মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা প্রথম বৈঠকেই 11 বিধায়ক গরহাজির, তুঙ্গে দলীয় শৃঙ্খলা নিয়ে জল্পনা। বুক ঠুকে তৃণমূল করুন, কিন্তু হিরোগিরি নয়, জয়ী বিজেপি বিধায়কদের মুখে শান্তির বার্তা, করা হুঁশিয়ারি নওশাদেরও। বাড়িতে পৌঁছল শুভেন্দুর আত্মসহায়কের দেহ, চোখের জলে ভাসলেন গ্রামবাসীরা, মর্মান্তিক দৃশ্য। ভোট পরবর্তী অশান্তি, বিজেপি নেতাকে কোপ, রেহাই পেল না পরিবারের লোকেরাও। তৃণমূলের সঙ্গে বেইমানি করেছে তৃণমূল, সরকার পতনের পরে বিস্ফোরক বীরভূমের জোড়াফুল শিবিরের নেতা কাজল। অশান্তিতে বিরক্ত শিল্পাঞ্চলবাসী, তৃণমূলের কার্যালয়ে আগুন, স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর, গ্রেপ্তার 200। বরানগরে বিজেপি নেতাকে ভোজালির কোপ, অভিযোগ তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে, তদন্তে পুলিশ। ভোট বিপর্যয়ের পর এবার কেন্দ্রীয় এজেন্সির সাঁড়াশি চাপ, তৃণমূলের জন্য সামনে আরও কঠিন সময়, খবর সূত্রের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে রক্তাক্ত বাংলা। মধ্যমগ্রামে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের নৃশংস খুনের ঘটনায় এবার সরাসরি তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এবং রাজ্য পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং। তার দাবি, এই হত্যাকাণ্ডের নীল নকশা তৈরি হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলি হেলনে এবং এতে সরাসরি যুক্ত রয়েছে পুলিশের একাংশ। বিজেপি নেতা অর্জুন সিং কি বললেন? বুধবার রাতে যেভাবে চন্দ্রনাথ রথকে মাঝ রাস্তায় গাড়ি আটকে পয়েন্ট
ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়েছে তাকে সুপরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড বলেছেন অর্জুন সিং। সংবাদ মাধ্যমে তিনি বলেন, যেভাবে অপরাধীরা চন্দ্রনাথের গতিবিধির রেকি করেছে এবং গাড়ি আটকে ঠান্ডা মাথায় অপারেশন চালিয়েছে তা পুলিশের সাহায্য ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। অর্জুন সিংয়ের সরাসরি অভিযোগ, এই খুনের নেপথ্যে রাজ্য পুলিশের একজন সাব ইন্সপেক্টর যুক্ত রয়েছেন। তার দাবি, পুলিশের একাংশ দুষ্কৃতীদের রাস্তা পরিষ্কার করে দিয়েছে এবং চন্দ্রনাথের লোকেশন সরবরাহ করেছে। তিনি প্রশ্ন তোলেন, হাই অ্যালার্ট থাকা সত্ত্বেও কীভাবে দুষ্কৃতীরা জনবহুল এলাকায় অতর্কিতে হামলা চালিয়ে অনায়াসে সীমান্ত এলাকার দিকে পালিয়ে গেল। মধ্যমগ্রামের দোহারিয়ায় বুধবার রাতে খুন হয়েছেন শুভেন্দু আত্মসহায়ক চন্দ্রনাথ। অভিযোগ, তার গাড়ি লক্ষ্য করে পরপর গুলি চালানো হয়। ঘটনাস্থলে গিয়েছিলেন ডিজি সিদ্ধনাথ গুপ্ত। রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্ত শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের স্ত্রীর সঙ্গে মধ্যমগ্রামের হাসপাতালে গিয়ে দেখা করেন রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্ত। ডিজির কাছে বিহিত চেয়েছেন নিহতের স্ত্রী। স্বামীর খুনিদের এনকাউন্টারের দাবি জানিয়েছেন তিনি। মধ্যমগ্রামের দোহারিয়ার বুধবার রাতে খুন হয়েছেন শুভেন্দুর আত্মসহায়ক চন্দ্রনাথ। অভিযোগ, তার গাড়ি লক্ষ্য করে পরপর গুলি চালানো হয়। বাইকে করে এসেছিল দুষ্কৃতীরা। খবর পেয়ে রাত 12টার পর হাসপাতালে পৌঁছন শুভেন্দু। রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব একে একে সেখানে যান। চন্দ্রনাথের স্ত্রী এবং মেয়ের সঙ্গে রয়েছেন তারা। তাদের সঙ্গে দেখা করে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ডিজি জানান, তদন্ত শুরু হয়েছে। অপরাধে ব্যবহৃত একটি 4 চাকার গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। নম্বর প্লেট অনুযায়ী সেটি বিজেপি শিলিগুড়ির গাড়ি, তবে নম্বর প্লেটটি ভুয়ো বলে মনে করা হচ্ছে। এছাড়া কিছু গুলি এবং ব্যবহৃত কার্তুজ পাওয়া গিয়েছে। তদন্তের স্বার্থে এর চেয়ে বেশি কিছু প্রকাশ্য বলতে চাননি ডিজি। সূত্রের খবর, হাসপাতালের জরুরি বিভাগে চন্দ্রনাথের দেহ যেখানে রাখা হয়েছে সেখানেই শুভেন্দু সুকান্তদের সঙ্গে ছিলেন তার স্ত্রী এবং কন্যা। ডিজিকে দেখে চন্দ্রনাথের স্ত্রী বলছেন, স্বামীকে তো ফিরে পাবো না, কিন্তু কারা এটা করলো আমি জানতে চাই, তাদের এনকাউন্টার চাই। নিহতের স্ত্রী কন্যাকে সান্ত্বনা দিয়ে ঘটনাস্থল থেকে বেরিয়ে যান ডিজি। পুলিশ সূত্রের খবর, আপাতত সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে অবিলম্বে অভিযুক্তদের চিহ্নিত করা এবং গ্রেপ্তারের পুলিশের লক্ষ্য। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের আকস্মিক মৃত্যু ঘিরে তোলপাড় বাংলা। বারাসতের হাসপাতালে পৌঁছে শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করে কী বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য? কড়া বার্তা দিয়ে শ্রমিক ভট্টাচার্য অভিযোগ তোলেন, প্রধানমন্ত্রী রাজ্যে আসছেন, তার আগে একটা অস্থিরতা তৈরির চেষ্টা চলছে। আমাদের পতাকা ব্যবহার করে তৃণমূলীরা হিংসা তৈরি করছে। এরপরেই তিনি বলেন, পার্টি অফিস যাচ্ছি, যার যার নাম পাবো আজকেই পার্টি থেকে বের করে দেব। শুভেন্দু অধিকারীর প্রিয়ে চন্দ্রনাথ রথকে খুনের ঘটনায় ইতিমধ্যেই কড়া অবস্থান নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। বারাসত মেডিকেল কলেজে শুভেন্দুর সঙ্গে দেখা করে শ্রমিক বলেন, একটা সরকারের বদল ঘটলে পরিস্থিতি উত্তপ্ত থাকে। আমরা বলেছিলাম পুলিশকে কড়া অবস্থান নিতে, যার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। প্রাক্তন সেনাকর্তা, তাকে নৃশংসভাবে হত্যা করা হলো। সিংহ স্থবির বলে কেউ যদি তা ভাবে পদাঘাত করবে, ভুল করছে। ভোটের ফলে তৃণমূল ক্ষমতা হারানোর পর থেকেই রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত। বিজেপি 207 আসনে জিতে সরকার গঠনের পথে এগিয়ে গেলেও ফলাফল মেনে নিতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার কালীঘাটে দলের জয়ী প্রার্থীদের সঙ্গে বৈঠকে তিনি স্পষ্ট জানিয়ে দেন, কোনোভাবেই পদত্যাগ করবেন না। পাশাপাশি আদালতে লড়াইয়ের ইঙ্গিতও দেন তৃণমূল নেত্রী। দলের ভেতরে অন্তর্ঘাত, ভোট পরবর্তী হিংসা এবং ভবিষ্যতের রাজনৈতিক লড়াই, সব বিষয় নিয়েই এদিন গুরুত্বপূর্ণ বার্তা দেন মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? বুধবার কালীঘাটে তৃণমূলের জয়ী বিধায়কদের নিয়ে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি স্পষ্ট ভাষায় বলেন, আমি গিয়ে পদত্যাগ করব না। রাষ্ট্রপতি শাসন হলে হোক, রেকর্ড থাকুক। একই সঙ্গে নতুন সরকার শপথ নেওয়ার দিন দলীয় কার্যালয়ে রবীন্দ্রসঙ্গীত বাজানোর নির্দেশও দেন তিনি। নির্বাচন কমিশনের ঘোষিত ফল অনুযায়ী এবারের নির্বাচনে বিজেপি 207টি আসনে জয় পেয়েছে। তৃণমূল ক্ষমতা হারালেও ফলাফল নিয়ে আইনি লড়াইয়ের পথেই হাঁটতে চাইছে দল। এদিন মমতা জানান, প্রয়োজন হলে তিনি সুপ্রিম কোর্টে যাবেন। তার কথায়, আদালতে আমি চন্দ্রিমা আবার প্র্যাকটিস করব। নানা মামলা আমরা সবাই আইনজীবী হিসেবে দেখব। মমতার পদত্যাগ না করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ভিডিও বার্তা বাংলাদেশের মৌলবাদী নেতার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত মেজর বজলুল হুদার ছোট ভাই নুরুল হুদার ডিউক
মমতার উদ্দেশ্যে বলেন তিনি যেন পশ্চিমবঙ্গের স্বাধীনতার ঘোষণা করেন। তিনি নিজের ভিডিও বার্তায় বলেন, সম্মানিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ না করায় এবং সাম্প্রদায়িক বিজেপির কাছে ক্ষমতা হস্তান্তর না করার সাহসী সিদ্ধান্তের জন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের চেয়ারম্যান আরও বলেন, আরও একটু সাহসী হয়ে দিল্লির শাসনকে প্রত্যাখ্যান করুন এবং পশ্চিমবাংলাকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করুন। বাংলাদেশ স্বাধীনতায় যেভাবে আপনারা সহযোগিতা করেছিলেন তা আমরা ভুলিনি। আমরা 17 কোটি মানুষ এখন আপনাদের সহযোগিতা করব, সমর্থন করব। আপনি সাহস করে স্বাধীনতা ঘোষণা করুন, আপনার পাশে বাংলাদেশ থাকবে। স্বাধীন রাষ্ট্র হিসেবে আপনাদের আমরা স্বীকৃতি দিচ্ছি। প্রাক্তন হয়েও পদত্যাগ করেননি। শুধু যে দল হেরেছে এমনটা নয়, তিনি নিজেও নিজের আসনে হেরেছেন। কালীঘাটে তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর বাসভবনের বৈঠকে মমতা স্পষ্টভাবে জানিয়ে দেন যে লোকভবনে গিয়ে ইস্তফা দেওয়ার প্রশ্নই ওঠে না। তার কথায় রাজ্যের রাষ্ট্রপতির শাসন কার্যকর হলে সেটাই হোক, রেকর্ড হয়ে থাকুক, সেটা বরখাস্ত করে দিক, আর সেই দিনটি ইতিহাসে একটি কালো দিন হিসেবে নথিভুক্ত হয়ে থাকুক। প্রথা অনুযায়ী ফলাফল নিশ্চিত হলে মুখ্যমন্ত্রী গিয়ে পদত্যাগ করেন। হার জিত নির্বিশেষে সরকারের মেয়াদ শেষের সময় মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হয়। বিদায়ী মুখ্যমন্ত্রী যদি জয়ী হন তাহলে তিনি নতুন করে শপথ গ্রহণ করেন। তবে এই ক্ষেত্রে মমতা হেরে গিয়েছেন। উল্লেখ্য যে দল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে তাদের আমন্ত্রণ জানাবেন রাজ্যপাল। নয়া সরকার গঠনের আগে পর্যন্ত বিদায়ী মুখ্যমন্ত্রীকে কেয়ারটেকার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার অনুরোধ জানান রাজ্যপাল। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন বিজেপির জয় অনৈতিক, 100 আসন চুরি করা হয়েছে। 2026 বিধানসভা নির্বাচনে কার্যত ধূলিসাৎ হয়ে গিয়েছে ঘাসফুল শিবির। দীর্ঘ 1.5 শতকের শাসনের অবসান ঘটিয়ে বাংলার মসনদ দখল করেছে বিজেপি। কিন্তু ভোটের ফল প্রকাশের পর থেকেই শুরু হয়েছে এক নজিরবিহীন রাজনৈতিক অস্থিরতা। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন নির্বাচনী রায়কে চুরি করা ম্যান্ডেট বলে মানতে অস্বীকার করেছেন, ঠিক তখনই প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকে আসা একটি উস্কানিমূলক মন্তব্য এই বিতর্কের আগুনে ঘৃতাহুত হয়েছিল। পরাজয় মানতে নারাজ মমতা। আসন চুরির অভিযোগে নির্বাচনী রণাঙ্গনে বিজেপির একচ্ছত্র আধিপত্যের মুখে তৃণমূল কংগ্রেসের এই বিপর্যয়কে মানতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। ফলাফল স্পষ্ট হতেই তিনি হুঙ্কার ছেড়েছেন, আমি হারিনি, পদত্যাগ করার প্রশ্নই ওঠে না। তার দাবি, নির্বাচন কমিশনের মদতে কারসাজি করে প্রায় 100টি আসন চুরি করা হয়েছে। তৃণমূল নেত্রীর এই অনড় অবস্থানকে গণতন্ত্র বিরোধী বলে আখ্যা দিয়েছে গেরুয়া শিবির। বিজেপি নেতাদের দাবি, পরাজয়ের গ্লানি ঢাকতে এবং দলীয় কর্মীদের চাঙ্গা রাখতেই এখন মিথ্যা কারসাজির অভিযোগ তুলেছেন মমতা। তাদের মতে বাংলার মানুষ তোষণ ও দুর্নীতির বিরুদ্ধে রায় দিয়েছেন, যা মেনে নেওয়াটাই গণতান্ত্রিক সৌজন্য। সীমান্ত পার থেকে উস্কানি বিতর্কের কেন্দ্রে মোহাম্মদ নুরুল হুদা। রাজ্যের এই টালমাটাল পরিস্থিতির মধ্যেই ভাইরাল হয়েছে বাংলাদেশের মোহাম্মদ নুরুল হুদার একটি মন্তব্য। অভিযোগ উঠেছে, হুদা সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার এবং পশ্চিমবঙ্গকে স্বাধীন ঘোষণা করার প্ররোচনা দিয়েছেন। কথিত ওই বিবৃতিতে বলা হয়েছে, দিল্লির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুন, বাংলাদেশের 17 কোটি মুসলমান আপনার সঙ্গে আছে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর রাজ্য রাজনীতিতে নাটকীয় মোড়। বাংলার জনাদেশকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিল মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। নির্বাচনে বিজেপির বিপুল জয় এবং ভোট গণনার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে শীর্ষ আদালতের দরজায় কড়া নাড়তে চলেছে ঘাসফুল শিবির। তৃণমূল সূত্রের খবর, 2026 সালের এই নির্বাচনে একাধিক কেন্দ্রে ইভিএমের কারসাজিতে এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তাদের গভীর সংশয় রয়েছে। বিশেষ করে যে সমস্ত আসনে জয়ের ব্যবধান অত্যন্ত কম, সেই কেন্দ্রগুলির ফলাফল পুনর্মূল্যায়নের দাবি জানানো হচ্ছে। দলীয় নেতৃত্বের দাবি, বাংলার মানুষ আমাদের সঙ্গেই ছিল, কিন্তু অশুভ শক্তির প্রভাব এবং যান্ত্রিক কারসাজিতে এই ফলাফল প্রভাবিত হয়েছে। তৃণমূলের আইনি লড়াইয়ের মূল 3টি দিক: ইভিএম কারচুপি, বেশ কিছু স্পর্শকাতর বুথে ইভিএমের রেকর্ড এবং ভিভিপ্যাট স্লিপ নিয়ে অভিযোগ জানানো হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা, ভোট চলাকালীন কেন্দ্রীয় বাহিনীর অতি সক্রিয়তা এবং ভোটারদের বাধা দেওয়ার অভিযোগকে সামনে রাখা হচ্ছে। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা, তৃণমূলের দাবি, নির্বাচন কমিশন অভিযোগ জানানো সত্ত্বেও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি। সপ্তম পে কমিশন গঠন থেকে কেন্দ্রীয় হারে ডিএ, তৃণমূল সরকারকে সরিয়ে বিজেপি ক্ষমতায় আসতেই এসব নিয়ে জোর চর্চা চলছে সরকারি কর্মীদের মধ্যে। ভোটের আগে বিজেপির ইস্তেহার প্রকাশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, সরকারি কর্মীদের ডিএ নিশ্চিত করা হবে বিজেপি ক্ষমতায় এলে। পাশাপাশি 45 দিনের মধ্যে সপ্তম বেতন কমিশন চালু হবে। পে কমিশন থেকে ডিএ নিয়ে চর্চা তুঙ্গে কর্মীদের। নির্বাচনের আগে বিজেপির প্রতিশ্রুতি ছিল
ক্ষমতায় এলেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ডিএ সুনিশ্চিত করা হবে। সরকার গঠনের ৪৫ দিনের মধ্যে হবে সপ্তম পে কমিশন লাগু এবং ৬ মাসের মধ্যে অষ্টম বেতন কমিশন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে এসে বলেছিলেন, সারা দেশে সরকারি কর্মীরা সপ্তম বেতন কমিশন পাচ্ছেন, কিন্তু পশ্চিমবঙ্গে এখনও ষষ্ঠ কমিশন চলছে। বিজেপি সরকার গঠনের ৪৫ দিনের মধ্যে সপ্তম পে কমিশন আসবে বলে প্রতিশ্রুতি ছিল। বিজেপি ক্ষমতায় আসার পর সরকারি কর্মচারীদের মধ্যে চর্চা, আগে কেন্দ্রীয় হারে ডিএ না আগে পে কমিশন চালু হবে। আবার নয়া পে কমিশনের কথা আসতে প্রসঙ্গ উঠছে ফিটমেন্ট ফ্যাক্টরের। চলতি বছর অন্তর্বর্তী বাজেটে ৪% হারে ডিএ বৃদ্ধি করে রাজ্য সরকার। ৫ই ফেব্রুয়ারি মমতা সরকার তরফে জানানো হয়েছিল ১ এপ্রিল থেকে ৪% ডিএ মিলবে, তবে সেই অর্ডার এখনও জারি হয়নি। তাহলে কবে মিলবে ৪% ডিএ, নাকি নতুন সরকার নয়া হারে ডিএ দেবে? চর্চা কর্মী মহলে। ২০২৬ বিধানসভা নির্বাচনে বাংলায় এক ঐতিহাসিক রাজনৈতিক পট পরিবর্তন ঘটেছে। দীর্ঘ ১৫ বছরের তৃণমূল জমানার অবসান ঘটিয়ে নবান্নের দখল নিতে চলেছে বিজেপি। কিন্তু এই অভ্যন্তরীণ ক্ষমতার বদল কেবল পশ্চিমবঙ্গ বা ভারতের রাজনীতির গণ্ডিতে সীমাবদ্ধ নেই, এর সরাসরি প্রভাব পড়তে চলেছে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের ওপর। দুই বাংলার রাজনৈতিক মহলেই এখন একটাই প্রশ্ন, দিদি, পরবর্তী বাংলায় ভারত বাংলাদেশ সম্পর্ক কোন পথে হাঁটবে? তিস্তা চুক্তির জট কি এবার খুলবে? এতদিন ভারত বাংলাদেশ সম্পর্কের অন্যতম কাঁটা ছিল তিস্তা পানি বন্টন চুক্তি। দিল্লির মোদী সরকার এই চুক্তি করতে আগ্রহী হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতে তা বারবার আটকে দিয়েছে। এখন কেন্দ্রে ও রাজ্যে একই দলের সরকার থাকায় সেই বাধা দূর হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ঢাকার বিদেশ মন্ত্রক ইতিমধ্যেই বর্তমান পরিস্থিতিতে তিস্তা চুক্তি নিয়ে নতুন করে আলোচনার ইঙ্গিত দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মমতা ফ্যাক্টর না থাকায় তিস্তা প্রকল্প নিয়ে দিল্লির হাত এখন অনেকটাই শক্ত। অনুপ্রবেশ ও পুশ ইন আতঙ্ক নির্বাচনী প্রচারের শুরু থেকেই বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং হিমন্ত বিশ্ব শর্মা অনুপ্রবেশ ইস্যুতে সুর চড়িয়েছেন। বাংলায় বিজেপি ক্ষমতায় আসায় সীমান্ত নিরাপত্তা আরও কঠোর হতে চলেছে। বিজেপির ইস্তেহারে স্পষ্ট বলা হয়েছে, ক্ষমতায় আসার ৪৫ দিনের মধ্যে সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু হয়েছে। এর ফলে সীমান্ত বাণিজ্য এবং চোরাচালান বন্ধের পাশাপাশি পুশিন বা অবৈধ বাসিন্দাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হওয়ার আশঙ্কায় ঢাকার অন্দরে উদ্বেগ বাড়ছে। তৃণমূল লুটেরা, খুনিদের দল, এ কথা আমি বারবার বলে এসেছি। তৃণমূল অত্যন্ত প্রতিহিংসা পরায়ণ রাজনৈতিক দল। এই ভাষাতেই সদ্য পরাজিত রাজ্যের শাসক দলকে আক্রমণ করলেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ। তার অভিযোগ, ভবানীপুর কেন্দ্রের নিবিড়ভাবে নির্বাচনী কাজ করার জন্যই প্রাণের মাসুল দিতে হলো শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রাত এবং বা চন্দ্রকে। বুধবার রাতে মধ্যমগ্রামের দোহারিয়াতে বাইকে করে এসে স্করপিও গাড়িতে থাকা চন্দ্রনাথ রথকে হত্যা করা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। জানা গিয়েছে, বুধবার দিনভর শুভেন্দু অধিকারীর সঙ্গেই ছিলেন চন্দ্রনাথ রথ। রাতে বাড়ি ফেরার সময় উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের কাছে ওই গাড়িটি একটি বিরিয়ানির দোকানের সামনে থেমেছিল। গাড়ির চালকের পাশের আসনে বসেছিলেন চন্দ্রনাথ রথ। খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায় অভিযুক্তরা। তার শরীরে অন্তত ৩টি গুলিবিদ্ধ হয় বলে জানা গিয়েছে। গাড়ি চালকও গুলিবিদ্ধ হয়েছেন। এই ঘটনায় পরই চম্পট দেয় দুষ্কৃতীরা। আশঙ্কাজনক অবস্থায় চন্দ্রনাথ রথ এবং গাড়ির চালককে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা চন্দ্রনাথ রথকে মৃত বলে ঘোষণা করেন। বিধানসভা নির্বাচনে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর জয়কে ঐতিহাসিক আখ্যা দিয়ে কেয়ার অভিযোগ, আক্রোশ, রাগ এবং হতাশা থেকেই চন্দ্রনাথকে হত্যা করা হয়েছে তৃণমূল। নতুন সরকার তৈরি হওয়ার পর যে বা যারা চন্দ্রনাথকে খুন করেছে বা যারা এই হত্যার সুপারি দিয়েছে তাদের একজনও রেহাই পাবে না বলে দাবি বিজেপি নেত্রী কেয়ার। দীর্ঘদিন ধরেই শুভেন্দুর আত্মসহায়কের দায়িত্ব সামলেছেন চন্দ্রনাথ রথ। বুধবার রাতে গাড়িতে চন্দ্রনাথের সঙ্গে আর এক যুবকও ছিলেন। তার নাম বুদ্ধদেব বেরা। তাকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার বাইপাস সংলগ্ন একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। শুভেন্দুর অভিযোগ, বেশ কয়েকদিন ধরে রেকি করে পরিকল্পনা মাফিক ঠান্ডা মাথায় খুন করা হয়েছে তার আত্মসহায়ক চন্দ্রনাথকে। তিনি জানান, মৃতের পরিবারের ও আহতদের চিকিৎসার যাবতীয় দায়িত্ব নেবে দল।